আসসালামু আলাইকুম। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর হিসেবে মালয়েশিয়া যাওয়া এবং তারপর পরে চীন সফরের বিষয়টিকে ভারত কতটা গুরুত্বের সঙ্গে নজরে রাখছে তা বোঝা যায় সে দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত নানান ধরনের রিপোর্টিংয়ের মাধ্যমে। আবার এই বিষয়টিকে চীনও বা কীভাবে মূল্যায়ন করছে সেটিও আবার সে দেশের গণমাধ্যমে স্পষ্ট হয়ে উঠছে। এবং দুই বিষয় মোটামুটি স্পষ্ট হয়ে ওঠে একটি গণমাধ্যমের রিপোর্টকে আহ, তুলে ধরতে পারলে, সেটি হচ্ছে চীনের অন্যতম প্রভাবশালী গণমাধ্যম, দেশটির সরকারি দল কমিউনিস্ট পার্টির যে মুখপত্র পিপলস ডেইলির পৃষ্ঠপোষকতায় যেই পত্রিকাটি চলে, গ্লোবাল টাইমস, সেই পত্রিকাটি একটি রিপোর্ট প্রকাশ করেছে। এই পত্রিকা বলছে তারেক রহমানের এই সফর ভারতীয় গণমাধ্যম তোলপাড় সৃষ্টি করেছে, ব্যাপক আলোচনা তৈরি করেছে। তাদের দৃষ্টিতে ভারতকে এড়িয়ে তারেক রহমানের চীনমুখী কূটনৈতিক তৎপরতা তার পররাষ্ট্রনীতির অগ্রাধিকারের একটি ইঙ্গিত। কারণ ঐতিহ্যগতভাবে বাংলাদেশের নতুন সরকার প্রধানেরা প্রথম সফরের গন্তব্য হিসেবে ভারতকে দেখা হতো, কিন্তু চীনা বিশ্লেষকরা বিষয়টিকে উড়িয়ে দিচ্ছেন। তো সেখানে আবার ভারতের বিভিন্ন গণমাধ্যমের চুম্বক অংশগুলো তুলে ধরা হয়েছে, বা আমরা নিজেরাও দেখেছি ভারতের গণমাধ্যমে কী ধরনের রিপোর্টিং হচ্ছে, কোন দৃষ্টিকোণ থেকে লেখাগুলো প্রকাশ হচ্ছে। যেমন ভারতের অন্যতম প্রভাবশালী দৈনিক হিন্দুস্তান টাইমস তার প্রতিবেদনে বলছে, বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে প্রথম বিদেশ সফরের জন্য তারেক রহমান মালয়েশিয়া ও চীনকে বেছে নিয়েছেন। একই সঙ্গে ভারতকে পাশ কাটিয়ে যাওয়ার মধ্য দিয়ে তিনি তার পররাষ্ট্রনীতির অগ্রাধিকারও তুলে ধরেছেন, কারণ অতীতে এমন সফরের ক্ষেত্রে ভারতই সাধারণত গন্তব্য হয়ে থাকত। ভারতের আরেক প্রভাবশালী দৈনিক দ্য হিন্দু বলছে, দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া ও চীন সফরে যে তারেক রহমান গেলেন, সেই গন্তব্যটি হলো প্রতিবেশী ভারতকে এড়িয়ে গিয়ে। আরেকটি গণমাধ্যম দ্য টেলিগ্রাফ বলছে, যে কোনো দেশের প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরের ভৌগোলিক অবস্থান খুব কমই আকস্মিক হয়। আকস্মিক মানে যে প্রথাগতভাবে যেটি দাঁড়িয়ে গেছে বা ঐতিহ্যগতভাবে যেটি হয়ে আসছে তেমনটিই হওয়ার কথা। এখানে শব্দটা ব্যবহার করেছে অ্যাক্সিডেন্টালি। তো টেলিগ্রাফ বলছে, 2024 সালের জুলাই মাসের অভ্যুত্থানের পর ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণকারী তারেক রহমানের ক্ষেত্রে নয়াদিল্লি বা বেইজিংয়ের পরিবর্তে কুয়ালালামপুর থেকে তার প্রথম বিদেশ সফর শুরু করার সিদ্ধান্তটিকে একটি সুচিন্তিত রাষ্ট্রকৌশল হিসেবেই দেখা হচ্ছে। মোটামুটি একটা ব্যালেন্স করার চেষ্টা করেছে। টাইমস নাও বলছে, ঐতিহ্যগতভাবে এ ধরনের সফরের প্রথম গন্তব্যস্থল ভারতকে তিনি এড়িয়ে গেলেন, অর্থাৎ আমাদের প্রধানমন্ত্রী ভারতকে এড়িয়ে গেলেন বা পাশ কাটিয়ে গেলেন, সেটি এখানে মোটামুটি জোর দেওয়া হয়েছে। এখন চীনের যে প্রভাবশালী গণমাধ্যম গ্লোবাল টাইমস বলছে, ভারতীয় গণমাধ্যমের এই নিবিড় নজর ভারত বাংলাদেশ সম্পর্কে পরিবর্তনশীল বাস্তবতাকেই প্রতিফলিত করেছে। আসলেই বাস্তবতা এটি। এখানে বলা হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর দ্বিপক্ষীয় সম্পর্কে ধাক্কা লাগে এবং সম্পর্ক এখনও পুনর্বিন্যাসের একটি পর্যায় অতিক্রম করছে। এটাও সত্য কথা। গ্লোবাল টাইমসকে একটি সাক্ষাৎকার দিয়েছে চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল স্ট্র্যাটেজি ইনস্টিটিউটের গবেষণা বিভাগের পরিচালক চিয়ান ফেং। চিয়ান ফেং বলছেন, সম্পর্ক এখনও পুরোপুরি স্থিতিশীল অবস্থায় ফিরতে পারেনি। ভারত বাংলাদেশের সম্পর্কে কথা বলা হচ্ছে। তিনি বলছেন, ভারতের গণমাধ্যম ও কৌশলগত মহলের কিছু অংশ এখনও দক্ষিণ এশিয়ায় ভারতের ঐতিহ্যগত নেতৃত্বের ভূমিকাকে কেন্দ্র করে আঞ্চলিক বিষয়গুলো দেখছে। ফলে চীন বাংলাদেশ সম্পর্ক ঘনিষ্ঠ হলে তা নয়াদিল্লির প্রভাব কমিয়ে দিতে পারে, বিশেষ করে বাংলাদেশে ভারতের অবস্থান দুর্বল হতে পারে বলে তাদের মধ্যে উদ্বেগ তৈরি হচ্ছে। এই বিশ্লেষণও একেবারে খারাপ না, কিন্তু তারা এই কথাগুলোর মধ্য দিয়ে এটুকু প্রকাশ করে ফেলেছে যে চীন অন্তত খুশি। তাহলে উল্টোটা হলে কি হতো? চীনও নিশ্চয়ই খানিকটা নাখুশ হতো। অবশ্যই আমাদের প্রধানমন্ত্রী বা সরকার প্রধানেরা ঐতিহ্যগতভাবে তারা ক্ষমতা আসার পরপরই ভারতকেই প্রথম দেশ হিসেবে বেছে নিতেন সফরের বিষয় হিসেবে। কিন্তু
তারেক রহমানের এই যে চীন সফর আমরা কি সম্পূর্ণ ইতিবাচক নাকি নেতিবাচক হিসেবে ধরবো, নাকি এখানে বিশেষ কৌশল থাকতে পারে? অনেকে বিশেষ কৌশলের কথা বলছেন, সেই কৌশলটি যদি আমাদের জন্য ইতিবাচক হয়ে থাকে অবশ্যই আমরা সেটিকে ওয়েলকাম জানাই। যেমন আমরা তো জানি যে মার্কিন যে চুক্তি সম্পাদিত হয়েছে সেই চুক্তির মধ্য দিয়ে বাংলাদেশ একেবারে যুক্তরাষ্ট্রের পেটের মধ্যে ঢুকে গেছে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যে স্বাধীনতা, সেটি হুমকির মুখে পড়েছে। সেই চুক্তিতে চীন থেকে দূরে থাকতে বাংলাদেশকে বিভিন্ন বাধ্যবাধকতার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। তবুও তারেক রহমান চীনে গেলেন যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে। যদি আমরা এই কথা বলি খুব ভুল বলা হবে না। তবে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন, যিনি গত শনিবার সরকারি ছুটির দিনে ডক্টর খলিলের সঙ্গে তার কার্যালয়ে দেখা করলেন, দেখা করে তিনি বললেন সাংবাদিকদের যে না, আমি এসেছিলাম বিশ্বকাপ ফুটবলে যুক্তরাষ্ট্রকে সমর্থন দেওয়ার আবেদন জানাতে। মানে একেবারে বোগাস কথাবার্তা, সে বিষয়ে আলোচনা করেছে আপনাদের সামনে। যাই হোক, নিশ্চয়ই যুক্তরাষ্ট্রের কোনো বার্তা ছিল, সেই বার্তা যাওয়ার পরেও তারেক রহমান গেছেন। সেদিক থেকে কি তারেক রহমান ঝুঁকি নিচ্ছেন? সেদিক থেকে কি যেই মার্কিন চুক্তির তুমুল বিরোধিতা আমরা করছি, আমরা বলছি, অবশ্যই বলছি, এখনও বলবো, যেই চুক্তি ডক্টর ইউনূস তার দাসত্বপনার জায়গা থেকে দেশকে হুমকির মুখে ফেলে মার্কিন চুক্তিটি করেছিলেন, সেই চুক্তি এই সরকার টেনে নিয়ে যাচ্ছে, এই সরকার কার্যকর করছে, তাহলে আসলে কীভাবে সম্ভব? মানে আবার যুক্তরাষ্ট্রের যে চোখ রাঙানি সেটিকে মোটামুটি উপেক্ষা করে তিনি চীনে যাচ্ছেন। এগুলো আসলে কি হতে যাচ্ছে আমাদের দেখতে হবে আরও কিছুটা সময়। এবং একথাও সত্য যে চীন আমাদের ভূ রাজনৈতিক জায়গা থেকে, তার স্বার্থের অবস্থান থেকে বাংলাদেশকে যতটা ব্যবহার করে, এটা যেমন সত্য, আবার অবশ্যই চীন আমাদের সবচেয়ে বড় অর্থনৈতিক অংশীদার। আবার মার্কিন চুক্তি হওয়ার পরেও আমরা দেখলাম কিছুদিন আগে ডক্টর খলিল রাশিয়া সফর করে এলেন। আসলে কি হতে যাচ্ছে এই যে জটিল সমীকরণ, সেই সমীকরণের মধ্যে দিয়ে কোন অবস্থানে বাংলাদেশ যেতে চলেছে, এটি বোঝা অনেকখানি মুশকিল হয়ে পড়েছে, অনেক জটিল হয়ে পড়েছে। আবার একথাও তো সত্য যে একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রকে খুশি রাখা, আর একদিকে চীনকে মোটামুটি আস্থায় নেওয়া, এবং সেগুলো যদি হয় ভারতকে পাশ কাটিয়ে, নিশ্চয়ই বৃহৎ প্রতিবেশী রাষ্ট্রের জায়গা থেকে ভারত এগুলো খুব ভালো চোখে নেবে না, এবং আমাদের জন্য খুব বেশি সুখকর নয়। হ্যাঁ, অবশ্যই যদি সব জায়গাকে, সব রাষ্ট্রকে, মানে অন্তত চীন, যুক্তরাষ্ট্র কিংবা রাশিয়া, সবাইকে আস্থায় রেখে আমরা আমাদের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে নিরপেক্ষতার সাথে সম্পর্কগুলো বজায় রাখতে পারি, নিশ্চয়ই সেটি অবশ্যই কৃতিত্বের দাবিদার। কিন্তু যদি ইন্টেনশনালি ভারতকে পাশ কাটিয়ে যুক্তরাষ্ট্র আর চীনের মতো দুই রাষ্ট্র, যেটি কিনা ভারতের এই অঞ্চলের ইন্দো প্যাসিফিকের জায়গা থেকে ভারতের স্বার্থের তুমুল বিরোধী হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই একটা ঝুঁকি থাকতেই পারে। মোদ্দা কথা, আমাদেরকে যেভাবে এগোতে হবে সেটি হচ্ছে উইন উইন সিচুয়েশনের অবস্থান থেকে। এর বিকল্প কি আছে আমরা জানি না, তবে এটুকু বুঝতে পারি, আর যাই হোক, মার্কিন চুক্তির অবস্থানে থেকে যদি সবাইকে দূরে ঠেলে দেওয়া হয়, তাহলে বাংলাদেশের জন্য এক গভীর অন্ধকার অপেক্ষা করছে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ।